প্রথম দিন বোনের শ্বশুর বাড়িতে এসে পা ফেলতে না ফেলতেই আমার হাতে ৫ কেজি ছোট মাছ ধরিয়ে দিলেন বোনের চাচি শাশুড়ি। আমি অবাক চোখে তাকাতেই তিনি সোজাসাপটা বলে উঠলেন, বোনের শ্বশুর বাড়িতে এসে শুধু গিললেই তো হবে না মা, কিছু কাজও তো করতে হবে নাকি? আমি স্তব্ধ হয়ে গেলাম। কথাটা কানে গেল যতটুকু তার চেয়ে বেশি বুকে গিয়ে বিঁধল। অবাক চোখে একবার আপুর চাচি শাশুড়ি আরেকবার দরজার কাছে দাঁড়িয়ে থাকা আমার বোনের দিকে তাকালাম। আজ প্রথম এ বাড়িতে এলাম, এখনও একটা দানা মুখে তুলিনি, তবুও কত সহজে কেউ আমাকে খাবার খোঁটা দিয়ে দিল। আমার আপুর সাথেও কি তাহলে এমনটাই হয়? অপমানে মুখ থমথমে করে আপুর দিকে তাকাতেই আপু অসহায় মুখে চুপ থাকার ইঙ্গিত করল। আর তাতেই আমার বোঝা হয়ে গেল, আমার বোন এখানে কতটা সুখে আছে। আমি বরাবরই প্রতিবাদী মেয়ে, অন্যায় আমার সহ্য হয় না, আর আমাকে ঘিরে কারো কটু কথা তো কখনোই নয়। কিন্তু আজ আমি চুপ থাকলাম, বোনের সংসার বাঁচাতে নিজের এত বড় অপমান মুখ বুজে সহ্য করে নিলাম। তিনি আমার দিকে একবার তাকিয়ে মুখ ভেঙচি কেটে চলে গেলেন। উনি যেতেই আমি আপুর দিকে তাকাতেই আপু ছুটে এসে আমার হাত থেকে ছো মেরে মাছের ব্যাগটা এক প্রকার কেড়ে নিল। কান্না জড়ানো মুখে আমার দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি এগুলো কেটে দিচ্ছি, তুই যা, আমার ঘরে গিয়ে বস। মাত্র এসেছিস, একটু বিশ্রাম নে। আমি শক্ত গলায় বললাম, তোর শ্বশুর বাড়ি না বিরাট বড়লোক, বিশাল বড় বাড়ি, কোটি কোটি টাকা, বিঘা বিঘা জমি, অথচ এতগুলো মানুষের কাজ করার জন্য একটা কাজের লোক নেই? ৫ কেজি গুঁড়ো মাছ তোকে একা কাটতে হবে? আপু চোখ নামিয়ে নিল। ধীর কণ্ঠে বলল, আছে তো কাজের লোক। ৩ জন, তাতে কি ঘরের বুকে তো একটু আধটু কাজ করতেই হয়, তাই না? আমি অবাক চোখে তাকালাম। ৩ জন কাজের লোক থাকতে ৫ কেজি গুঁড়ো মাছ তোকে কাটতে হবে, আর এটাকে একটু আধটু কাজ বলে? আপু কথা বাড়াল না। মাছের ব্যাগটা একটা বলের উপর রেখে আমার হাত ধরে টেনে নিয়ে এলো ওর ঘরে। বাড়ির মধ্যে মানুষের শোরগোল, ছুটাছুটি হই হুল্লোড়। অথচ আমার চোখে শুধু একটা জিনিসই বিচ্ছে, আমার বোন একাকে চাকরের মতো খাচ্ছে। আজ এ বাড়িতে বিশাল আয়োজন, শুনেছি এবাড়িরই মেঝো ছেলে সকলের নয়নের মণি, আজ ৭ বছর পর দেশে ফিরছে। তাকে ঘিরেই এত আয়োজন, এত উৎসব। আমার বোনের শাশুড়ি নিজেই কল করে আমাদের সবাইকে আসতে বলেছিলেন। কিন্তু আম্মু আব্বুর জরুরি কাজ পড়ল, ভাইয়ার ও নাকি আসতে পারবে না, শেষে দাওয়াত আর মর্যাদা রক্ষার্থে আমাকে একাই পাঠানো হলো। এখন মনে হচ্ছে আমি না এলেই বোধহয় ভালো ছিল। আপু আমাকে খাটের উপর বসিয়ে জিজ্ঞেস করল, আম্মু আব্বু আসেনি কেন? আমি অন্যদিক ফিরে উত্তর দিলাম, জানি না। আর ভাইয়া? জানি না। এমন করে কথা বলছিস কেন? আমি তাকালাম আপুর দিকে। আপুর চোখ জ্বলে থই থই করছে, যেন এক্ষুনি কেঁদে দিবে। আমার বুকটা মোচ দিয়ে উঠল। আমার বোন খুব ধৈর্যশীল। আমার মতো কথায় কথায় কান্না করার মতো বিদঘুটের স্বভাব ওর নেই। কি পরিমাণ না বলা কথা, দুঃখ কষ্ট ওর ভেতরে জমা হলে এইটুকু কথায় ওর চোখে জল আসে। আমি নিজেকে সামলে নরম গলায় বললাম, তুই কাঁদছিস কেন? আপু দ্রুত চোখের পানি মুছে নিল। কই কাঁদছি, তুই বস, আমি মাছগুলো কেটে রেখে আসছি। নইলে আবার নষ্ট হয়ে যাবে। আমি বাদ সাধলাম। নরম গলায় বললাম, আমার কাছে দে, আমি কেটে দিচ্ছি। আপু সাথে সাথে বলে উঠল, চুপচাপ বস, তুই কখনো করেছিস এসব কাজ? আমি আসছি, আমার বেশিক্ষণ লাগবে না। আপু মাছ কাটতে ব্যস্ত, আর আমি ঘরের কোনায় দাঁড়িয়ে আমার বোনের জীবনের সমীকরণ মিলাচ্ছি। মানছি তারা ধনী, কিন্তু আমরা তা নই, মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আমাদের। তাই বলে কি আমাদের আত্মসম্মান নেই? আমরা তাদের মতো ধনী নই জেনেই তো তারা আমার বোনকে তাদের ঘরে তুলেছে। তাহলে এখন এই আচরণ কেন? ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে আরেকজন অচেনা মহিলা কটাস করে ডাকল, এই ও অহির বোন। দাঁড়িয়ে কি করো? এই হাঁড়িটা ধুয়ে দাও। বিয়াইবাড়ির মেয়ে বলে সারা দিন বসে থাকবা নাকি? কথাটা ছুরি হয়ে বিঁধল। আমি থেমে গেলাম। উনার চোখে ছিল কেমন অবজ্ঞা, যেন আমি কাজের মেয়ে। আমি কঠিন গলায় বললাম, আমি অতিথি হয়ে এসেছি, কাজ করার জন্য না। মহিলা সাথে সাথেই মুখ বাঁকিয়ে বলল, উচ্চশিক্ষিতা হবে তাই না? তোমরা তো এসব কাজ করে অভ্যস্ত, তাই তো বললাম। তাছাড়া নিজের বাড়িতে এমন কাজ তো সব সময় তোমরা নিজের হাতেই করে থাকো,
তাহলে বোনের শিশুর বাড়িতে করতে লজ্জা কি? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শব্দগুলো যেন জুতার মতো এসে মুখে পড়ছিল। রাগে অপমানে বুকটা ধকধক করছিল। আপু দৌড়ে এসে বলল, শুভ্রা চুপ প্লিজ। কিন্তু আমি আর পারলাম না। আমি ঠান্ডা চোখে তাকিয়ে বললাম, কাজ করতে আমাদের লজ্জা নেই। আমাদের বাবা মা আমাদের এমন শিক্ষা দেননি। কিন্তু আপনাদের মতো দুটাকার মালিক হয়ে অহংকারে মাটিতে পা না পড়া মানুষ যেভাবে অন্যকে ছোট করে কাজ ধরিয়ে দেয়, সেই কাজ করতে আমি বাধ্য নই। এ কথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। পেছনে আপুর কান্নার গলা, শুভ্রা শোন। কিন্তু আমি আর শুনলাম না। মানুষের ভিড়ের মধ্যে দিয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। হাওয়ায় ধুলাবালি উড়ছিল। মাথা গরম, চোখ জ্বালা করছে। আমার বোন এ বাড়িতে কিভাবে থাকবে? এ কোনো ঠিকানা সে স্বেচ্ছায় নিজের জন্য বেছে নিল। বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতেই হঠাৎ একটা কালো রঙের গাড়ি ঠিক আমার সামনে ব্রেক কষে থেমে গেল। আর 2 সেকেন্ড দেরি হলে আমি গাড়ির নিচে পড়ে পিষে যেতাম। এমনিতেই মাথা গরম। আমি রেগে চিৎকার করে উঠলাম, কানা নাকি? সামনে মানুষ চোখে দেখেন না? গাড়ির চারপাশে তখনই দরজা খুলে 3-4 জন ছেলেমেয়ে নেমে এলো। তারা একটু ভড়কে গেছে, আবার বিরক্ত। আপা, আপনি হঠাৎ রাস্তার মাঝখানে কেন? আপনার নিজেরও তো হুঁশ নেই, কেমন করে হাঁটেন? তার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, এই ওকে চেনা লাগছে। বলেই এগিয়ে এলো আমার দিকে। তারপর অবাক হয়ে বলল, আরে তুমি অহি ভাবির বোন না? তাদের কথা শেষ হবার আগেই দরজাটা খুলে ধীরে নেমে এলো একজন। লম্বা, সুঠাম দেহ, ফর্সা গায়ের রং। গায়ে হালকা বিদেশি শার্ট, হাওয়ায় ওঠা চুল, গা চোখের দৃষ্টি, যেন একবার চোখ রাখলে সরানো যায় না। ছেলেটা গাড়ি থেকে নেমেই আমার দিকে তাকাল। তার চোখে বিস্ময় আর কিছুটা কৌতূহল। মাথা সামান্য একপাশে কাত করে বলল, আপনি ঠিক আছেন তো? নরম একটা কণ্ঠ। ভিড়ের মধ্যে সবাই চুপসে গেল। আমি ঠোঁট চেপে বললাম, হ্যাঁ। কিন্তু যিনি গাড়ি চালাচ্ছিল তার চোখ হয়তো ঠিক নেই। ছেলেটা 1 সেকেন্ড আমার দিকে তাকাল। মনে হলো মুচকি হাসল। তারপর ড্যাশবোর্ডে ভর দিয়ে বলল, আমার চোখ ঠিকই কাজ করছে, কিন্তু আপনার রাগটা, এটা বোধহয় আমার চোখের থেকেও একটু বেশি কাজ করছে মিস শুভ্রা। আমি থমকে গেলাম। সে আমার নাম জানল কিভাবে? আমি তো বলিনি। ছেলেটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়াল। ফিসফিস করে শুধু বলল, কি এখনো বুঝলেন না? আমি অবাক চোখে তাকালাম। আপনি আমার নাম জানলেন কি করে? ছেলেটা বাঁকা হাসল। গায়ে এমন ট্যাগ লাগিয়ে ঘুরলে যে কেউ তোমার নাম জানবে। আমি আগের থেকেও দ্বিগুণ অবাক হলাম। মানে? তোমার কপালে দেখো। আমি আঁতকে উঠলাম। আমাকে হাস্যকর দেখাচ্ছে কিনা ভেবে ভয় পেয়ে এক ঝটকায় কপালে হাত রাখলাম। সাথে সাথে পেছনে হাসির রোল পড়ে গেল। আমার বুঝতে বাকি রইল না এরা আমাকে অপদস্থ করার প্রতিযোগিতায় নেমেছে। দাঁত চেপে কিছু বলতে নিতেই পেছন থেকে এগিয়ে এলো একটা ছিমছাম গড়নের লম্বা চওড়া সুন্দর দেখতে ছেলে। এসেই নরম গলায় বলল, ভাই, বাচ্চা একটা মেয়ে, ওর সাথে মজা করা কি ঠিক হচ্ছে? তখনই গাড়ি থেকে নেমে ছুটে এলো আরেকজন মেয়ে। আমি তাকালাম ওর দিকে, মুহূর্তেই চিনে ফেললাম তাকে। আহিল ভাইয়ার বোন, মানে আমার আপুর নন্দ। ও আপুর বিয়ের দিন পরিচয় হয়েছিল ওর সাথে। খুব মিশুক, হাসি খুশি ভদ্র একটা মেয়ে। আমাকে দেখেই ছুটে এলো ও উদ্বেগ নিয়ে বলল, শুভ্রা তুমি কখন এলে? মেয়েটা ভালো, তাই ওর সাথে রুড বিহেভ করতে চাইলাম না। নিজের রাগ সংবরণ করে বললাম, বেশ কিছুক্ষণ হলো। তুমি রাস্তায় কি করছো? এখনই তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারত। এভাবে কেউ মাঝরাস্তা দিয়ে হাঁটে? চলো বাসায় চলো। বলেই আমার হাত টেনে ধরল। ভদ্রভাবে তার হাত থেকে আমার হাতটা ছাড়ালাম। যথাসম্ভব কণ্ঠ নরম করে বললাম, তোমাদের বাসা থেকেই এসেছি মেঘা। এখন আর যাব না। আম্মু কল করেছিল, এখনই বাসায় যেতে হবে। ও শুনল না। আবারও আমার হাত টেনে ধরল। আরে চলো না। তুমি চলে গেলে ভাবি কষ্ট পাবে, তাছাড়া তোমার সাথে কত আড্ডা দেয়া বাকি। আমি আবারও আলতো হাতে ওর মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম।
আমি বলে এসেছি মেঘা। আপু দেখেছে আমায়, কষ্ট পাবে না। আজ বরং আসি, অন্যদিন আড্ডা দিব তোমার সাথে। বলেই পেছন ফিরে হাঁটা ধরলাম। এখানে আর থাকা যাবে না, মন মেজাজ বিগড়ে আছে, কখন না আবার কাকে কুটু কথা শুনিয়ে দেই। হাঁটতে হাঁটতে চোখে নিজের অজান্তেই জল ভরে এলো আমার। এই বাড়িকে আর বাড়ির মানুষগুলোকে সেই জলে ডুবিয়ে মারার অদম্য ইচ্ছে জেগে উঠল মনে। কিছুতেই কান্না চাপতে পারছি না। তখনই পেছন থেকে কারো কণ্ঠ শুনে পা থেমে যায়। পেছন থেকে ভরাট গলায় কেউ বলে উঠল, সাবধানে দেখে শুনে যাবেন মিস। সব ড্রাইভার তো আর আমার মতো দয়ালু না যে ঠিক সময় ব্রেক কষবে। পরে দেখা যাবে গাড়ির নিচে পড়েই ইহজগৎ ত্যাগ করতে হয়েছে। আমি ফিরে তাকালাম না। দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। এ বাড়ির একটা মানুষকেও আমার আর সহ্য হচ্ছে না। চুপচাপ হাঁটা দিলাম সামনের দিকে। হাঁটতে হাঁটতেই পেছন থেকে হালকা শব্দে কিছু বাক্য ভেসে এলো কানে। বাচ্চা একটা মেয়ে ভাইয়া, এটা বোধহয় ঠিক হয়নি, ও কষ্ট পেয়েছে। পরক্ষণেই সেই চেনা গলা। বোকার মতো মাঝ রাস্তা দিয়ে হাঁটছিল কেন? যদি সময় মতো ব্রেক না নিতাম, এটা ওর পাওনা ছিল। বরং কম। আর কিছু শুনতে পেলাম না আমি। অনেকক্ষণ মাথায় হাজারটা চিন্তা নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছালাম। গেট ঠেলে ভেতরে ঢুকতেই মনটা আরও ভারী হয়ে উঠল। পায়ের পাতায় যেন শক্তি নেই, তবু নিজেকে টেনে হিঁচড়ে ড্রয়িং রুমে এসে ঢুকলাম। সোফার পাশে দাঁড়িয়েই ব্যাগটা নামাতে গিয়েছি, ঠিক তখনই আম্মু ছুটে এসে হাজির। চোখ মুখ দেখে মনে হলো অনেকক্ষণ ধরে আমার জন্যই অপেক্ষা করছিলেন। এসেই উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলেন, সুবি, তোর আপুর বাড়িতে কি হয়েছে রে? আমি ব্যাগটা সোফায় রাখতে রাখতেই শক্ত গলায় বললাম, কি হবে, কিছুই হয়নি। আম্মু ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। কিছুই হয়নি? তাহলে ওহি ফোন করে কাঁদল কেন? আমার বুকের ভেতরটা হঠাৎই গরম হয়ে উঠল। এতক্ষণ চেপে রাখা রাগটা আর ধরে রাখতে পারলাম না। কণ্ঠ শক্ত করে বললাম, আরও কাঁদবে? তোমার মেয়ে আরও কাঁদবে? বলেছিলাম না আম্মু, ওই বড়লোক বাড়িতে বিয়ে দিও না। কিন্তু তখন তো আমার কথা কেউ শোনেনি। আমি বলতেই আম্মু থমকে গেলেন। বিস্ময়ে তাকিয়ে রইলেন আমার দিকে। কি হয়েছে বলবি তো? আমার বুকটাই হঠাৎ ভার হয়ে গেল। রাগ, অপমান, ভয় সব মিলেমিশে মাথার ভেতর কেমন একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হল। ধীরে ধীরে আম্মুর দিকে এগিয়ে গিয়ে আম্মুকে সোফায় বসালাম। নিজেও আম্মুর পাশে বসলাম, তারপর আস্তে করে মাথাটা তার কোলে নামিয়ে দিলাম। আম্মুর কোলে মাথা রাখা মাত্রই চোখের কোণ ভিজে উঠল। সে এটা টের পেয়ে একবার চুলে হাত বুলিয়ে দিল। শুভ্রা, কি হয়েছে মা? বল আমাকে। আমি চোখ বন্ধ করলাম। গলার স্বর কেঁপে উঠল। আম্মু, কিছু মানুষ এত নিচু হতে পারে আমি জানতাম না। আম্মু ফের জিজ্ঞেস করল, কি হয়েছে বলবি তো? আমি নরম কণ্ঠে বললাম, আম্মু, আপুকে কি কিছু দিনের জন্য বাসায় আনা যায় না? হঠাৎ? আপু তার নিজের বাড়ি আসবে, এতে হঠাৎ এর কি আছে? আম্মু কিছু ভেবে বলে উঠল, অহির না কোন দেবর আজ দেশে আসার কথা, এসেছে। সে আমি কি জানি? তো তোকে পাঠানো হলো কেন? ওরা দাওয়াত করেছে বলেই তো। তো ওদের বাড়িতে কি হলো না হলো তুই জানিস না? তুই তো ওখানেই ছিলি। আমি খাপছাড়া উত্তর দিলাম, না, জানি না। ওসব বাদ দাও তো। বলো, আপুকে কি আনবে প্লিজ আম্মু, কয়েকটা দিনের জন্য অন্তত, ভালো লাগছে না আমার। আম্মু কিছুক্ষণ ভাবল। তারপর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আনা যায়। এমনিতেও তো ওদের নতুন বিয়ে, তার উপর ওর দেবর সবে বিদেশ থেকে দেশে ফিরেছে, সকলকেই তো একবার একসাথে দাওয়াত করা প্রয়োজন। কথাটা শুনেই তৎক্ষণাৎ উঠে বসলাম আমি। ভ্রু কুঁচকে বললাম, তোমার মেয়ের বাড়ি সে আসবে, তার 14 গোষ্ঠীকে আনার তো কোনো প্রয়োজন দেখছি না আমি। আম্মু মুচকি হাসল। ওটা ওর শ্বশুর বাড়ি পাগল, মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের জন্য ওদের সম্মানার্থে কত কিছুই করতে হয়। এটা তো সামান্য দাওয়াত। আমি রাগে গজগজ করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ালাম। তোমার যা খুশি করো, এসবে আমাকে একদম ডাকবে না বলে দিলাম। বলেই হন হন করে ঘরে চলে এলাম। যে বাড়িতে আমার বোনটা একটা মিনিট শান্তিতে বসতে পারে না, বিশ্রাম নিতে পারে না, পদে পদে তাকে মধ্যবিত্ত হওয়ার জন্য কথা শুনতে হয়,
অপমানিত হতে হয়, সেই বেয়াদবদের বাড়ি বয়ে ডেকে এনে ভালোমন্দ গিলানোর মতো তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। গজগজ করতে করতে ঘরে এসে বসতেই ফোনটা বেজে উঠল। ভাইয়া। আমি কল রিসিভ করলাম না। ইচ্ছেই হলো না আসলে। মনটা খুব ভার, কোনো কিছুই ভালো লাগছে না। মাথাটা প্রচুর ধরেছে। মাইগ্রেনের পেশেন্ট আমি, অল্পতেই মাথা ব্যথা অত্যন্ত কমন ব্যাপার। তবে আমার কাছে এটা অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা আল্লাহ আমার শত্রুকেও না দিক। অবশেষে লাইট অফ করে জানলার সকল পর্দা টেনে দরজা লক করে শুয়ে পড়লাম। টানা একটা ঘুম দরকার আমার, নইলে মাথা ব্যথা কমবে না। পরের দিন সকাল। মাথাব্যথাটা পুরোপুরি না কমলেও ভোরের হালকা ঠান্ডা বাতাসে একটু সতেজ লাগছিল। ভার্সিটির জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ডাইনিং রুমে এলাম। অনু আর শান্ত নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ডাইনিং রুমে আসতেই ভেসে এলো রান্নাঘরের মশলার গন্ধ। ডাইনিং টেবিলে এসে বসতেই আম্মু এলো, এক প্রকার শক্ত কণ্ঠে বলল, বস, খাবার দিচ্ছি। কাল না খেয়ে ঘুমিয়েছিস কেন? শায়ের এসে এতক্ষণ ধরে ডাকল, উঠলিই না। আমি কথা বললাম না। চুপ করে প্লেটটা টানলাম নিজের সামনে। আব্বুকে দেখা গেল না, বুঝলাম আগেই অফিসে চলে গেছেন। ভাইয়ার দরজাটা বন্ধ, অবশ্য ওর এই সময় ঘুম থেকে ওঠা স্বপ্নেও ভাবা যায় না। চামচ দিয়ে ভাত একটু নেড়েচেড়ে মুখে তোলার আগেই আম্মুর গলা পেলাম। শুভ্রা। আমি অন্যমনস্ক ভঙ্গিতে বললাম। বলো আম্মু। আম্মু চেয়ারটা টেনে বসল আমার পাশেই। তার মুখে এক ধরনের ভাব, যেন রাতভর ভেবে তারপরই সিদ্ধান্ত নিয়েছে। কাল রাতে ওদের বাসায় ফোন করেছিলাম। অহিশ শ্বশুরবাড়িতে। তোর আব্বুও ছিল সাথে। আমি চামচ থামিয়ে তাকালাম। তারপর? আম্মু নিঃশ্বাস ফেলল। তাদের এই শুক্রবার দাওয়াত দিয়েছি। খাবার আমার গলায় আটকে গেল। দাওয়াত? সেই বাড়ির লোকদের? কী লাভ? আমি ধীর গলায় বললাম। তাহলে আসবে? সাথে সাথেই আম্মুর মুখে দেখা মিলল চমৎকার হাসির, যা দেখে সহজেই আন্দাজ করা যায় মেয়ের শ্বশুর বাড়ির লোকদের দাওয়াত করে যে তিনি বেজায় খুশি। অবশ্যই। দাওয়াত দিয়েছি, আসবে না? আমাদের কথাকে সম্মান করার জন্য হলেও তো আসবে। আমার মনে হলো কেউ গলায় মোচড় মেরে ধরেছে। আমি নিচু স্বরে বললাম, সম্মান? এক মুহূর্ত চুপ। তারপর খুব শান্তভাবে খাবার টেনে নিলাম, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। আম্মু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। কাল থেকে একটা জিনিস উল্টো ঘুরছে এ বাড়িতে। অন্য সময় হলে আমার মায়ের ভয়ে আমি তটস্থ থাকি, মেপে মেপে পা ফেলি, কিন্তু কাল থেকে আমি যা খুশি বলছি, রাগ দেখাচ্ছি, অথচ আমার মা জননী খেপছেন না। একেই হয়তো বলে মা, মেয়ের মনের খবর নিশ্চয়ই তিনি আন্দাজ করতে পারছেন। আমি মুখে খাবার তুললাম, কিন্তু স্বাদ লাগল না একটু। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে। এই শুক্রবার সে বাড়ির লোকদের সাথে আবার মুখোমুখি হতে হবে। কিভাবে সম্ভব? এদের দেখলেই যে আমার বুকে আগুন জ্বলে উঠবে। উল্টো পাল্টা কিছু করে বসব না তো?